ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমাদের সাধারণ জ্ঞানের 8 নম্বর ক্লাস। বলতে গেলে সাধারণ জ্ঞানের অফিসিয়াল ক্লাস, মানে আন্তর্জাতিক বিষয়গুলির অফিসিয়াল ক্লাস আজকে শেষ হয়ে যাবে আমাদের। এরপরে আমাদের বাংলাদেশ বিষয়গুলির উপরে হয়তো আরো 2টা বা 3টা ক্লাস হইতে পারে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো আমরা ক্লাস শুরু করি। দেখো, যে বিশ্বের বৃহত্তম, ক্ষুদ্রতম, গভীরতম, হ্যাঁ, উচ্চতম, এগুলা কিন্তু আমি দিয়ে দিচ্ছিলাম আগে। এগুলো তোমরা পড়ে নিবে। হ্যাঁ, এখানে আসলে বোঝার কিছু নাই, এগুলো সরাসরি মুখস্থ। এই জন্য ওইটা আমি ক্লাস স্লাইডে দিয়ে দিছি, মানে গ্রুপে স্লাইড দিয়ে দিছি। ওইটার কিন্তু কোনো ক্লাস নেই না, আসলে ক্লাসে পড়ানোর মতো কিছু নাই, ওইখানে বোঝানোর মতো কিছু নাই আর কি। তো ওইটা সরাসরি মুখস্থ করা লাগবে। আচ্ছা, তারপর আসলে দেখো, আজকে আমরা পড়বো প্রথমে আমাদের টপিক হলো খেলাধুলা। হ্যাঁ, তো প্রথমে যেটা আসবে আমাদের সেটা হলো অলিম্পিক। খুবই ইম্পর্টেন্ট এটা তোমার সাধারণ জ্ঞানের জন্য। তো প্রথমে কি বলছে দেখো, যে আধুনিক অলিম্পিক কোথায় শুরু হয়। আধুনিক অলিম্পিক শুরু হয় হলো গ্রিসের অ্যাথেন্সে। কত সালে? 1896 সালে। ঠিক আছে, 1896 সালে। ওকে, তাহলে কি বলছে 2 নম্বরে, যে আধুনিক অলিম্পিক্সের জনক কে? আধুনিক অলিম্পিকের জনক হলো ব্যারন পিয়েরে দা কুবার্তো। ঠিক আছে, ব্যারন পিয়েরে দা কুবার্তো। ঠিক আছে, কুবার্তো মনে রাখো। তারপরে কি বলছে দেখো, যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, যেটাকে আইওসি বলা হয়, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি গঠিত হয় কবে? 1894 সালে। হ্যাঁ, এবং কোথায় গঠিত হয়? ফ্রান্সের প্যারিসে। ঠিক আছে, ওকে। তারপরে নিচে আসলে কি বলছে এখানে, যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর প্রধান কার্যালয় কোথায়? সুইজারল্যান্ডের লুজান শহরে। সুইজারল্যান্ডের লুজান শহরে, এটা কিন্তু মনে রাখা লাগবে আমাদের। তারপর কি বলছে, বিশ্ব অলিম্পিকের পতাকা। এটা আমরা আমার যতদূর মনে পড়ে সম্ভবত ক্লাস 4 না 5 এর একটা অলিম্পিক গেমস নামে একটা প্যাসেজ ছিল, হ্যাঁ, বোর্ড বইয়ে। তো তখনই আমরা ফার্স্ট পড়ছিলাম যে অলিম্পিকের পতাকায় কয়টা? 5টা বৃত্ত থাকে। ঠিক আছে, তো এটা আমরা ছোট থেকে জানি, তোমাদেরও জানার কথা। তো পরস্পর সংযুক্ত বিভিন্ন রঙের কয়টি বৃত্ত থাকে? 5টি বৃত্ত থাকে। হ্যাঁ, তারপর কি বলছে দেখো, যে মহিলারা প্রথম অলিম্পিক প্রতিযোগিতা অংশগ্রহণ করে কত সালে? 1928 সালে। 1928 সালে। তারপর বলছে শীতকালীন অলিম্পিক প্রতিযোগিতা শুরু হয় কত সালে? 1924 সালে। হ্যাঁ, 1924 সালে। এটা কিন্তু মনে রাখা লাগবে আমাদের। তারপর কি বলছে দেখো, যে শতবর্ষ অলিম্পিক অনুষ্ঠিত হয় কবে? 1996 সালে। ঠিক আছে, দেখো এই যে শীতকালীন অলিম্পিক প্রতিযোগিতা শুরু হয়, এটা মনে রাখবে এইভাবে, কারণ তোমাদের তো পরীক্ষা হবে এই মাসে। এখন শীত, এখন কত সাল? 2024 সাল না, 2025 সাল। হ্যাঁ, 24 মাত্র পার করছে আমরা। তো 24-এর 100 বছর আগে চলে যাও, তাহলে কত হবে? 1924 সাল। তাহলে মিলে আমরা যে শীতটা পালন করতে হবে, পার করতেছি এখন, সেই শীতটা তো 24-এ শুরু হয়েছে, তাই না? তো তার 100 বছর আগে চলে যাবা। তাহলে শীতকালীন অলিম্পিক শুরু হয়েছে কত? এই শীতের 100 বছর আগে। তাহলে কত কবে? 1924 সাল। তারপর দেখো কি বলতে, শতবর্ষ অলিম্পিক অনুষ্ঠিত হয় কবে? 1996 সালে। হ্যাঁ, এটা ইজি। 1896 সালে যদি অলিম্পিক শুরু হয়, তাহলে তার 100 বছর পরে তো শতবর্ষ অলিম্পিক শুরু হবে 1996 সালে। ওকে, এবং এটা কোথায় হয়েছিল? এটা হলো আটলান্টায়। কোথায়? আটলান্টায়। 26তম আসর ছিল এটা। তারপর দেখো বলছে 23তম শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় 2014 সালে রাশিয়ায়। তারপর বলছে এশিয়াতে এ পর্যন্ত অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কয়বার? 3বার। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এশিয়াতে এ পর্যন্ত অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় 3বার। ওকে, এখানে ডেটগুলো দেওয়া আছে, কোথায় কোথায় হয়েছিল। ঠিক আছে, চাইলে দেখে নিতে পারো। তারপর কি বলছে দেখো, এ পর্যন্ত অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়নি কয়বার? 3বার। এবং 3বার অনুষ্ঠিত হয়নি বিশ্বযুদ্ধের কারণে। দেখো 1916 সালে প্রথম বিশ্বযুদ্ধের জন্য হয় নাই, আর 1940 সাল, 1944 সালে দুইটা হয় না, হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। ওকে, তারপর দেখো কি বলছে, যে অলিম্পিক জাদুঘর অবস্থিত কোথায়? লুজানে। ঠিক আছে, তাহলে এখানে একটা লুজান পড়লাম আমরা, আবার উপরে লুজান পড়ে আসি। কোথায় বললাম? এই যে লুজান। তাহলে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি এর প্রধান কার্যালয় কোথায়? এটা সুইজারল্যান্ডের লুজানে। আবার অলিম্পিক জাদুঘর কোথায়? এটাও কিন্তু সুইজারল্যান্ডের লুজানে। ঠিক আছে, ওই রিলেট করে বলবা। তারপর কি বলছে দেখো, 2008 সালে অলিম্পিক হয় কোথায়? চীনে, বেজিং এ। হ্যাঁ,
তারপর 2012 সালে অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়? ইংল্যান্ডে 30তম। দেখো এখানে 2008 সালে কোথায় হয়, 12 সালে কোথায় হয়, হ্যাঁ, এইগুলা লেস ইম্পর্টেন্ট, কিন্তু তারপর এখানে কেন আছে? কারণ এগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষা আসছে অলরেডি, ঠিক আছে, বিসিএসও আসছে। তো বিসিএস থেকে যদি হুবহু কপি করে, ঠিক আছে, সে সম্ভাবনা তো আছে, এটিগুলো অনেক সময় বিসিএস থেকে প্রশ্ন হুবহু কপি করে দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এগুলো আসতে পারে, এই জন্য এগুলো এখানে আছে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাছাড়া এগুলো কিন্তু লেস ইম্পর্টেন্ট। কারণ হুট করে তোমাকে জিজ্ঞেস করবেন 2008 সাল অলিম্পিক কোথায় হয়, তাহলে সেটাই যদি দিত তাহলে আমাদের কি করা লাগতো? আমাদের 1896 সাল থেকে প্রত্যেক 4 বছর পর পর যেহেতু অলিম্পিক গেমস হয়, তাহলে 4 বছর পর প্রত্যেকটা দেশের নাম মুখস্থ রাখা লাগতো সাল সহ, ঠিক আছে। তো যে কয়েকটা আছে এগুলো একটু কষ্ট করে পড়ে নিই, খুব কয়েকটা আছে, 3-4টা হয়তো থাকতে পারে। হ্যাঁ, তারপর কি বলছে দেখো 2016 সালে 31তম অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়? রিও ডি জেনেরিও, ব্রাজিল। হ্যাঁ, তারপর বলছে দেখো প্যারিস অলিম্পিক শুরু হয় কবে? প্যারিস অলিম্পিক শুরু হয় 26শে জুলাই 2024 সালে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 26শে জুলাই 2024 সালে, যেটা লাস্ট অলিম্পিক হইল আমাদের, যে প্যারিস অলিম্পিক শুরু হয় কবে? 26শে জুলাই 2024 সালে, ঠিক আছে। এরপরে কবে অলিম্পিক আসবে? 2028 সালে, 4 বছর পর, যেহেতু 24 সালে হয়েছে, 28 সালে 34তম আসর হবে, তাহলে 28 সালে 34তম অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়? এটা লস অ্যাঞ্জেলসে, হ্যাঁ, ক্যালিফোর্নিয়াতে, এটাও ইম্পর্টেন্ট। তা এই দুইটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা কিন্তু মিস করা যাবে না। তাহলে প্যারিস অলিম্পিক হয়েছে কততম হয়েছে? কিন্তু 33তম হয়েছে। হ্যাঁ, 33তম অলিম্পিক কোথায় হয়েছে? প্যারিস অলিম্পিক, যেটাকে বলতেছি প্যারিসে হয়েছে। হ্যাঁ, 26শে জুলাই 2024 সালে, মানে 26 তারিখ শুরু হয়েছিল আর কি। আর 2028 সালের যেটা হবে সেটা হলো 34তম অলিম্পিক, এবং এটা কোথায় হবে? লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়াতে। হ্যাঁ, ওকে। তারপরে নিচে আসো, দেখো কি বলছে যে অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ঘটনা কি? এটা হলো দেখো মর্মান্তিক ঘটনা, কিন্তু তোমরা খুশি হইতে পারো, সেটা হলো 1972 সালে মিউনিক অলিম্পিকে ফিলিস্তিন কমান্ডো কর্তৃক 11 জন ইসরায়েলি অ্যাথলেট হত্যা করা হয়। হ্যাঁ, তো এখানে আসলে প্যাচ লাগবে কোথায় আমি বলি। আমরা যেহেতু কারেন্ট ইস্যুতে আমরা জানি ইসরায়েলি সৈন্যরা আসলে ফিলিস্তিনি মানুষদেরকে মারতেছে, ঠিক আছে, কিন্তু এখানে কি করছিল দেখো, যে ফিলিস্তিনি কমান্ডো দেখো ফিলিস্তিনি কমান্ডো সে কি করছিল? 11 জন ইসরায়েলি অ্যাথলেটকে মারছিল, মানে ইসরায়েলি 11 জন খেলোয়াড় ছিল, তাদেরকে মেরে ফেলছিল। হ্যাঁ, এটা কিন্তু উল্টা ঘটনা এখানে আর কি। যাই হোক, তারপর কি বলছে এখানে দেখো, তারপর এটাতে আমরা যাই যে বাংলাদেশ, এটা ইম্পর্টেন্ট, সবচাইতে বেশি ইম্পর্টেন্ট বলতে গেলে এটা। হ্যাঁ, যে বাংলাদেশ প্রথমবারের মতো অলিম্পিক অংশ নেয় কত সালে? 1984 সালে, লস অ্যাঞ্জেলসে। হ্যাঁ, 23তম ছিল। ওকে, তারপর দেখো বলছে অলিম্পিকে বাংলাদেশে প্রথম প্রতিযোগী কে ছিল? এটা হলো স্প্রিন্টার সাইদুর রহমান ডন কথাটা মনে রাখতে হবে। হ্যাঁ, সাইদুর রহমান মনে রাখতে পারো। ওকে, তারপরে বেঁচে যাই আমরা, দেখো এখানে কি বলছে যে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া অনুষ্ঠান হলো অলিম্পিক গেমস, সবচাইতে বড় ক্রীড়া অনুষ্ঠান। হ্যাঁ, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রথম সভাপতি ছিলেন কি? এটা ইম্পর্টেন্ট, আমাদের লাগবে, ফ্রান্সের ব্যারন পিয়েরে দা কুবার্তো। ঠিক আছে, এই নামটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, তাই আলাদা করে মুখস্থ করার কিছু নাই। তারপর কি বলছে দেখো, যে 5টি বলায় চিহ্নিত অলিম্পিক পদক উত্তোলন করা হয় 1920 সালে অনুষ্ঠিত 7ম অলিম্পিকে। ঠিক আছে, এই 7ম অলিম্পিকে 1920 সালে যেটা হয়েছিল 7ম অলিম্পিকে, এই 7ম অলিম্পিক অর্থাৎ 1920 সালে 1920 সালে এই 1920 সালে প্রথম পতাকা উত্তোলন করা হয়। এর আগে যতগুলো অলিম্পিক হয়েছে ততগুলাতে কি কোনো পতাকা ছিল না। হ্যাঁ, পতাকা থাকলেও এই 5টি যে সার্কেল ছিল, এই সার্কেল যুক্ত পতাকা ছিল না তখন। তারপর কি বলছে দেখো, যে অলিম্পিক পতাকা উত্তোলনের সময় যে গান গাওয়া হয় তার সুরকার এবং গীতিকার সুরকার হলো স্পাইরাস সামারস এবং গীতিকার হলো কুসকিম পালামাস। ঠিক আছে, ওকে। তো এখানে একটা মনে রাখলে একটা দুইটা প্যাচ লাগা যেতে পারে, তো একটা যদি একটু ট্রিক দিয়ে মনে রাখো, আরেকটা কিন্তু তাহলে প্যাচ লাগবে না। ঠিক আছে, তো দেখো সুরের ভিতরে একটা রসের ব্যাপার আছে না? হ্যাঁ, সুরের ভিতরে কিন্তু একটা রসের ব্যাপার আছে। গীতিকার মানে যে গান লেখে, আর সুরকার মানে যে সুর দেয়, তো রসটা কোথায় থাকে? সুরের ভিতরে থাকে। এই জন্য দেখো এখানে রস আছে, সামারস। তাহলে সুরকার কে? স্পাইরাস সামারস। এখানে রাস আছে, এখানে রস আছে, তাহলে রস মানে সুরকার। হ্যাঁ, তাহলে আরেকটা কি হবে? একটা হবে গীতিকার। ঠিক আছে, কুসকিম পালামাস। ওকে, তারপর দেখো কি বলছো, অলিম্পিক গেমসকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ। ঠিক আছে, গ্রেটেস্ট শো অন আর্থ, এটা মনে রাখো। তারপর কি বলছে, প্রাচীন অলিম্পিকে বিজয়ীদের পুরস্কার ছিল জলপাই পাতার মুকুট। হ্যাঁ, এখন অনেক কিছু হয়, গোল্ড, ব্রোঞ্জ, সিলভার,
গায়ে কি দেওয়া হইতো, জন্তার পাতার মুকুট দেওয়া হইতো। তারপর দেখো কি বলছে যে অলিম্পিকে প্রথম স্বর্ণজয়ী মহিলা হলো সি কুপার, গ্রেট ব্রিটেন। হ্যাঁ, সি কুপার মনে রাখো। তারপর দেখো বলছে অলিম্পিকে স্বর্ণজয়ী প্রথম এশিয়া মহিলা কে ছিল। ঠিক আছে, সে হলো 1928 সালে কি বলছে যে আসলে স্বর্ণ জয় করছিল বা স্বর্ণজয়ী হয়েছিল। ঠিক আছে, এবং কোন প্রতিযোগিতা, জাম্প ইভেন্টে। ঠিক আছে, হাই জাম্প বা লং জাম্পের কোন একটা ইভেন্ট ছিল। ঠিক আছে, সেই ইভেন্টে আসলে সে স্বর্ণপদক লাভ করে এবং তার নাম কি ছিল, মিকিওদা ট্রিপল। হ্যাঁ, ওকে, এবং সে প্রতিষ্ঠান ছিল জাপানে। ওকে, তারপর দেখো কি বলছে যে অলিম্পিক শপথ প্রথম পাঠ করানো হয় 1920 সালে এবং বেলজিয়ামের এন্টাওয়ার্পে ভিক্টর বোসেন পাঠ করান। হ্যাঁ, ভিক্টর বোসেন। ওকে, 1920 সাল মনে রাখো। তারপর কি বলছে দেখো যে একটানা 5টি অলিম্পিকের স্বর্ণজয়ী একমাত্র ক্রীড়াবিদ হলো স্যার স্টিভ রেডগ্রেভ। ঠিক আছে, রেডগ্রেভ। ঠিক আছে, ওকে। তো এটাই ভাই মনে রাখতে পারো যে সে 5টাতে স্বর্ণ দিচ্ছে। ঠিক আছে, তার মানে কি সে লালে লাল হয়ে গেছে, তাই না? আমরা কি বলি যে কেউ যখন কোনো কিছু লাভ করে, অনেক টাকা পয়সা লাভ করার পর সে লালে লাল হয়ে গেছে, এরকম। ঠিক আছে, তো সে 5টা স্বর্ণ পদক দিচ্ছে একটা। হ্যাঁ, একটা না, তার মানে কি সে লালে লাল হয়ে গেছে, এই জন্য তার নামের ভিতরে দেখো লাল আছে, রেড গ্রেড। হ্যাঁ, এভাবে মনে রাখবা। তারপর কি বলছে দেখো যে বিশ্ব অলিম্পিক দিবস পালিত হয় 23শে জুন। হ্যাঁ, অলিম্পিকের 8টি বিভাগের সবকটিতে পুরস্কার পেয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নের আলেকজান্ডার দ্বিতীয়াতিন। হ্যাঁ, দ্বিতীয়াতিন 1980 সালের মস্কো অলিম্পিকে স্বর্ণ পাইছে 3টা, রূপা পাইছে 4টা, ব্রোঞ্জ পাইছে 1টা। হ্যাঁ, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ সবগুলোই পাইছে। ওকে, যাই হোক। তারপরে দেখো বলছে যে ধূমপান মুক্ত অলিম্পিক ছিল 1996 সালের আটলান্টা অলিম্পিক। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। হ্যাঁ, যে ধূমপান মুক্ত অলিম্পিক ছিল কোনটা, 1996 সালে আটলান্টা অলিম্পিক। তারপর কি বলছে অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কয় বছর পর, 4 বছর। এটা আমরা আগে করে আসছি। ওকে, তারপরে এখন আমরা আসবো ফুটবলে। ফুটবল আমাদের জনপ্রিয় একটা খেলা বাংলাদেশে। ফুটবলের জন্ম হয়েছে কোথায়, চীনে। ইম্পর্টেন্ট, ফুটবলের জন্ম হয়েছে কোথায়, চীনে। ব্রাজিল বা আর্জেন্টিনায় না কিন্তু, হ্যাঁ, চীনে। তারপর কি বলছে দেখো যে বিশ্বে ফুটবলের প্রধান সংস্থার নাম কি, ফিফা। ফুল ফর্মটা মনে রাখো, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফা জন্ম লাভ করে কবে, 21শে মে 1904 সালে ফ্রান্সের প্যারিসে। ফিফার প্রথম সভাপতি ছিল জুলেরিমে, মনে রাখো। ফিফার বর্তমান সভাপতি হলো জিয়ান্নি ইনফান্তিনো। হ্যাঁ, সুইজারল্যান্ডের আর কি নাগরিক তিনি। তার বলছে দেখো ফিফার বর্তমান সদস্য কয়টা, 221টা। একটি ফুটবলের পরিধি কত থাকে, 27 থেকে 28 ইঞ্চি। একটি আদর্শ ফুটবলের ওজন থাকে 14 থেকে 16 আউন্স। এগুলো মনে রাখা লাগবে কিন্তু। হ্যাঁ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসতে পারে এবং আসেও। আর বলছে কি দেখো যে আন্তর্জাতিক মানের একটি ফুটবল ম্যাচের সময়, ঠিক আছে, মাঝের বিরতি ছাড়া 45 মিনিট করে মোট 90 মিনিট, মানে 45 মিনিট খেলা হয়। 45 মিনিট, মাঝখানে ব্রেক থাকে, আবার 45, মোট 90 মিনিট। হ্যাঁ, এখানে হয়তো 10 মিনিট 15 মিনিট একটা ব্রেক থাকে আর কি। তো 45, 90, ঠিক আছে। ওকে, তো যারা খেলাধুলা দেখো বোঝো, তাদের এগুলো পড়া মানে নাও পড়া লাগবে না আর কি। ঠিক আছে, তারা অলরেডি জানে। তো দেখো বলছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামের নাম কি, এটা হলো রুংনাডো মেডে স্টেডিয়াম, রুংনাডো। ঠিক আছে, এটা হলো পিয়ংইয়ং উত্তর কোরিয়াতে অবস্থিত। বা এই রুংনাডো মেডে স্টেডিয়াম, এটা যদি অপশনে না পাও, অপশনে তোমরা কিন্তু পিয়ংইয়ং স্টেডিয়াম পাইতে পারো, এই পিয়ংইয়ং স্টেডিয়াম। হ্যাঁ, তো যেটা পাও সেটা দেখাবা। তো রুংনাডো মেড স্টেডিয়াম এটা আসলে পিয়ংইয়ং জায়গাতে অবস্থিত। ঠিক আছে, উত্তর কোরিয়ার একটা জায়গা আর কি। ঠিক আছে, ওকে। তারপর দেখো কি বলছে যে বিশ্বের প্রথম মহিলা রেফারি কে, পাবলো বাজলি। হ্যাঁ, মনে রাখবা যে বিশ্বের প্রথম মহিলা রেফারি হলো পাবলো বাজলি। ওকে, তো মহিলা রেফারির কাজ কি, বাঁশি বাজানো। এই যে বাজানো, বাজলি। হ্যাঁ, বাজালি। তো বাজলি, প্রথম মহিলা রেফারি কে, বাজলি, মানে বাঁশি বাজায়, বাজলি। হ্যাঁ, ওকে। কথা কি বলছে ফিফা প্রতিষ্ঠিত হয় ফ্রান্সের প্যারিসে, এটা তোমরা অলরেডি পড়ে আসছি। তারপর কি বলছে দেখো ফুটবল উর্বর ভূমি হিসাবে খ্যাত ল্যাটিন আমেরিকা, খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, অপশনে ব্রাজিল আর্জেন্টিনা থাকতে পারে, ব্রাজিল আর্জেন্টিনা লাগাই দিয়ে আসো না। ফুটবলের উর্বর ভূমি হিসাবে খ্যাত হলো ল্যাটিন আমেরিকা। 3বার ফিফা বর্ষসেরা খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করে জিনেদিন জিদান এবং রোনালদো। ঠিক আছে, জিনেদিন জিদান এবং রোনালদো। ঠিক আছে, ওকে। তারপর তো কি বলছে যে ফুটবলের কিংবদন্তি হলো পেলে, ব্রাজিলের। যারা খেলা বোঝো তাদের এগুলো পড়াই লাগবে না। ফুটবলের সম্রাট হলো পেলে। ফুটবলের রাজপুত্র হলো ম্যারাডোনা।
আর টোটাল ফুটবলের জনক হলো হল্যান্ডের জোহান ক্রুইফ। হ্যাঁ, ক্রুইফ। তাহলে টোটাল ফুটবলের জনক বলে সেটা হবে কি জোহান ক্রুইফ। হ্যাঁ, ওকে। তারপর এখানে আছে ক্রিকেট। ক্রিকেট খেলার জন্ম কোথায়? ইংল্যান্ডে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু এটা। পিচ কি? এই যে তোমরা দেখো না যে এই খেলা হয়, মানে যারা খেলা বোঝো না তাদের জন্য বলতেছি। এখানে তিনটি থাকে স্টাম্প থাকে, এখানে ব্যাট করে, এখান থেকে বল করে। হ্যাঁ, তো এই যে সাদা একটা জায়গা তোমাদের টিভিতে খেলা দেখো, সাদা জায়গা যেখানে ব্যাটসম্যান দাঁড়া থাকে, এখান থেকে বলার বল করে। এই যে সাদা জায়গাটা পুরো মাঠ তো সবুজ থাকে, আর মাঝখানে একটু সাদা থাকে না, এই সাদা জায়গাটা হলো পিচ। হ্যাঁ, তো পিচ হচ্ছে ক্রিকেট খেলার মাঠের মাঝখানে 22 গজ লম্বা এবং কি 8 ফুট 8 ইঞ্চি চওড়া স্থান। লম্বায় কত? লম্বায় হলো 22 গজ, 22 গজ। আর চওড়ায় কত? চওড়ায় হলো 8 ফুট 8 ইঞ্চি। ওকে। তবে দেখো কি বলছে, ক্রিকেট খেলার মাঠ কি আকৃতি? ডিম আকৃতি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ অনেকেই গোলাকৃতি দাগায় দিয়ে আসবে, কিন্তু গোলাকৃতি না। ক্রিকেট খেলার মাঠটা কিন্তু এরকম থাকে। হ্যাঁ, কাইন্ড অফ এরকম। ঠিক আছে, এখানে তোমার মনে করো যে পিচটা থাকবে, যাই হোক এটা সামনে, এখান থেকে বল করে, এখানে স্ট্যাম্প থাকবে। স্ট্যাম্প তো দুই দিকে থাকে, দুই পাশে খেলা হয়। ঠিক আছে, কিন্তু ডিম্বাকৃতির জিনিসটা, তাই কিন্তু মোটেও গোলাকৃতি না, ভুল করা যাবে না। ক্রিকেট খেলার প্রত্যেক দলে খেলা থাকে 11 জন। এটা কিন্তু ফুটবলেও সেম, ফুটবলে কিন্তু প্রত্যেক দলে খেলা থাকে 11 জন। হ্যাঁ, ক্রিকেট স্ট্যাম্পের দৈর্ঘ্য মাটি থেকে 27 ইঞ্চি। এই যে স্ট্যাম্প দিলাম, যে 3টা স্ট্যাম্প, হ্যাঁ, এই যে উপরে স্ট্যাম্প দিচ্ছি 3টা, এই 3টে স্ট্যাম্পের দৈর্ঘ্য কত বলছে এখানে, যে ক্রিকেট খেলার দৈর্ঘ্য স্ট্যাম্পের দৈর্ঘ্য মাটি থেকে 27 ইঞ্চি। ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য প্রস্থ হবে সর্বাধিক, ব্যাটের দৈর্ঘ্য হবে কত? 38 ইঞ্চি, প্রস্থ হবে 7.5 ইঞ্চি। এসএস, সিলি পয়েন্ট, এলবিডব্লিউ, গুগলি কথাগুলো ব্যবহার করা হয় ক্রিকেট খেলায়। যারা খেলা বোঝো তাদের এগুলো জানা জিনিস। হ্যাঁ, তারপরে এগুলো লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি এগুলো কেউ একবারই না যায় না থাকো, আমি বলবো স্কিপ করতে পারো। তার কি বলছে, বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় 4 বছর পর পর, অলিম্পিকের মতোই। ফুটবলও সেম, ফুটবল, অলিম্পিক, ক্রিকেট সবকিছু 4 বছর পর পর অনুষ্ঠিত হয়, বিশ্বকাপ যেগুলো। হ্যাঁ, তার বলছে কি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি প্রতিষ্ঠিত সদস্য হলো 2টি, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তারপর বলছে বর্তমান বিশ্ব ক্রিকেট খেলোয়াড়ি দেশের সংখ্যা হলো 12টি। কয়টি? 12টি। মানে টেস্ট খেলোয়াড়ে, মানে টেস্ট খেলতে পারে। আইসিসি থেকে টেস্ট খেলার জন্য অনুমোদন প্রাপ্ত টিম আছে হলো 12টা। ঠিক আছে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড। যারা খেলাধুলা দেখো তাদের এটা মুখস্থই করা লাগবে না, তারা অপশন দেখে জায়গা দিতে পারবে। আর যারা জানো না তারা একটু পড়ে নিও এটা কষ্ট করে, কারণ এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, তারপরে দেখবা যে মহিলা বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত 1993 সাল থেকে। প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়া মেলবোর্নে 15 থেকে 17 মার্চ 1977 সাল, এবং কার মধ্যে? ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে, এবং এই খেলায় হলো অস্ট্রেলিয়া জয়লাভ করে। অস্ট্রেলিয়া। হ্যাঁ, এই বলছে দেখো টেস্ট ইতিহাসে প্রথম ম্যাচ জয় হলো অস্ট্রেলিয়া। তারপর কি বলছে দেখো, যে ওয়ানডে ক্রিকেটে সর্বপ্রথম হ্যাট্রিক করে জালালউদ্দিন, পাকিস্তানের ক্রিকেটার ছিলেন উনি। আইসিসির পুনর্বল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসির পূর্ণ সদস্য হলো 12টি। এই 12টি আসলে যে আমরা একটু আগে যে দেখলাম যে 12টি টিম টেস্ট খেলতে পারে, এই 12টি হলো আসলে আইসিসির পূর্ণ সদস্য। হ্যাঁ, তারপর কি বলছে দেখো, আইসিসির সর্বশেষ পূর্ণ সদস্য হলো আফগানিস্তান এবং আয়ারল্যান্ড। এটা কিন্তু আসতে পারে, ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, ইম্পর্টেন্ট আছে। তারপর বলছে 1997 সালে আইসিসি চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। এর আসতে পারে যে বাংলাদেশ কত সালে আইসিসি চ্যাম্পিয়ন হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, 1997 সাল। তারপর কি বলছে দেখো, যে টেস্ট সর্বোচ্চ উইকেট শিকারী হলো মুর্তিয়ানা মুরালীধরন। ঠিক আছে, 800 উইকেট পাইছিল। তারপরে দেখো বলছে যে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী হলো মুর্তিয়ানা মুরালীধরন। ঠিক আছে, ওকে। তারপর দেখো বলছে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি করেছে সচিন টেন্ডুলকার, 51টি। ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি করেছে বিরাট কোহলি, 50টি। এতদিন পর্যন্ত সচিন টেন্ডুলকারের ছিল এখানে 49টি। সচিন টেন্ডুলকার 49টি সেঞ্চুরি করছিল, ওয়ানডেতে সর্বোচ্চ ছিল। বিরাট কোহলি কিছুদিন আগে সম্ভবত 24 সালেই এই রেকর্ডটা ভেঙে দিচ্ছে। এখন কিন্তু ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি মালিক হলো বিরাট কোহলি। হ্যাঁ, মনে রাখবো এগুলো। এবং যেগুলো চেঞ্জ হয়েছে রিসেন্টলি, এগুলো কিন্তু আসার সম্ভাবনা বেশি। তার বলছে কি দেখো, এক ইনিংসে টেস্টে সর্বোচ্চ রানের মালিক হলো ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা দিয়ে দিচ্ছিল একদম, ব্রায়ান লারা।
ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক সচিন টেন্ডুলকার। এগুলো একদম ঠাড়ায় মুখস্থ করবা, ঠিক আছে? যারা বোঝে তাদের জন্য ইজি, আর যারা বোঝো না ঠাড়ায় মুখস্থ করবা, কোনো ছাড় নাই। টেস্ট এবং ওয়ানডেতে ক্রিকেটে 2টি করে হ্যাট্রিক করার গৌরব অর্জন আছে কার? ওয়াসিম আকরামের। হ্যাঁ, টেস্টে এবং ওয়ানডেতে 2টা করে হ্যাট্রিক করার রেকর্ড আছে হলো ওয়াসিম আকরাম, পাকিস্তানের প্লেয়ার ছিলেন। তারপরে ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক হলো ভারতের রোহিত শর্মা, ঠিক আছে? একটা ওয়ানডে ম্যাচে কত করছে? 264 রান করছে, অনেক রান। হ্যাঁ, তো টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন হলো ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। আমরা এটা অলরেডি পড়ে আসছিলাম উপরে, টেস্ট ইনিংসে সর্বোচ্চ রানের মালিক ব্রায়ান লারা, 400 রান করছিল ইংল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় 1975 সাল থেকে। বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে 15 জুন 1997 সালে। তার মানে বাংলাদেশ ওয়ানডে খেলা শুরু করতে পরে কবে থেকে? সেটা হলো 15 জুন 1997 সাল। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস লাভ করে কবে? 26 জুন 2000 সাল থেকে। মানে 2000 সাল থেকে টেস্ট খেলার অনুমোদন পায় আর কি। ওকে, তারপরে এখানে আসলে একজন বলছে যে বাংলাদেশে প্রথম টেস্ট ম্যাচ খেলে কার সাথে? ভারতের সাথে। হ্যাঁ, 10 নভেম্বর 2000 সাল। বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বোলার হওয়ার গৌরব অর্জন করেন কে? শোয়েব আখতার, ঠিক আছে? 104 মাইল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এটা সম্ভবত তোমার 60.something বা 61.something কিলোমিটার পার আওয়ার গতি। হ্যাঁ, এটা এখানে আসলে মাইলে দেওয়া আছে আর কি। তো রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি উঠছে যে কি বলে, ভারতের একজন বলার সে নাকি 180-তে বল করছে, যদিও আমার মনে হয় তার মিটারটা নষ্ট ছিল। হ্যাঁ, কারণ অত গতিতে বল করা আসলে সম্ভব না। ওকে, তারপর কি বলছে এখানে যে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেন কে? ভারতের সচিন টেন্ডুলকার, 463টি ম্যাচ খেলেন। টেস্ট ক্রিকেট শুরু হয় কত সালে? 1877 সাল থেকে। একদিনে ক্রিকেট ম্যাচ শুরু হয়। একদিনে ক্রিকেট মানে কি? একদিনে ক্রিকেট ম্যাচ মানে হলো ওয়ানডে। হ্যাঁ, এটা মানে হলো ওয়ানডে ম্যাচ, ওয়ানডে। তো প্রশ্নতে একদিনে ক্রিকেট ম্যাচ বলতে পারে বা ওয়ানডে ক্রিকেট ম্যাচ শুরু হয় কবে থেকে সেটা বলতে পারে। কবে থেকে? 1971 সাল থেকে। হ্যাঁ, 1971 সাল থেকে। একদিনে ক্রিকেট ম্যাচে প্রথম হয়েছিল মেলবোর্ন অস্ট্রেলিয়াতে। বিশ্বকাপ তথা ওয়ানডে ক্রিকেট টানা 4 সেঞ্চুরি করেন কে? কুমার সাঙ্গাকারা, শ্রীলঙ্কার প্লেয়ার ছিলেন। হ্যাঁ, 2015 সালে, 2015 বিশ্বকাপে একটানা 4টা সেঞ্চুরি করছিল। এখানে কিছু বিশেষ প্রশ্ন আছে, যেগুলো অবশ্যই সলভ করবা, মাস্ট সলভ করবা, সলভ করতে হবে এগুলো। হ্যাঁ, আমি সলভ করাই দিলাম না, কারণ আজকে আমাদের পড়া একটু বেশি, আমরা পড়াটা সলভ করি। এখানে উত্তর দেওয়া আছে, সমস্যা নাই, তোমরা সলভ করতে পারবা। দেখো, এখন যেটা দেখবো যে বিশ্বের মহাদেশ সমূহ, আমাদের বিশ্বের মহাদেশ সমূহ আছে, এগুলো আমরা একটু পড়াশোনা করব। তো বিশ্বের মহাদেশ আছে কয়টি? 7টি। এশিয়া, এটা হলো এশিয়া প্রথম এবং সর্ববৃহৎ মহাদেশ। তাহলে সর্ববৃহৎ বা বৃহত্তম মহাদেশ কোনটা? এশিয়া, এটা কিন্তু লাগবে আমাদের। আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ইউরোপ এবং লাস্টে আছে ওশেনিয়া। এবং ওশেনিয়া কি? সবচেয়ে ছোট মহাদেশ। তো সবচেয়ে বড় মহাদেশ বা বৃহত্তম মহাদেশ, ক্ষুদ্রতম মহাদেশ, যেটা কিন্তু আমাদের জানা লাগবে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা সবগুলা মহাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা আছে, সবগুলা নিয়ে পড়তে গেলে আসলে ইন্টারন্যাশনাল পড়া হিউজ। হ্যাঁ, তো বিসিএস এর ভিত্তিতে যদি আমরা ইন্টারন্যাশনাল পড়তে চাই, আমাদের এইগুলো পড়তে আমাদের 1 মাস যাবে। হ্যাঁ, তো আমি মেইনলি ফোকাস করছি এশিয়ার উপরে, এশিয়া মহাদেশের উপরে। আমি মনে করি যে এখান থেকে প্রশ্ন সম্ভাবনা সবচাইতে বেশি। ওকে, তো দেখো, দক্ষিণ এশিয়াতে মোট দেশ আছে হলো 8টি। এশিয়ার ভিতরে ভাগ আছে দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, মধ্য এশিয়া। হ্যাঁ, তো দক্ষিণ এশিয়াতে দেশ আছে 8টি। এই 8টি দেশ আমরা অলরেডি জানি। দেখো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান। আর কয়েকটা আছে, সেটা হলো দেখো নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। হ্যাঁ, তুমি যে আমি একটা নিউমনিক লিখে দিয়েছিলাম অনেকদিন আগে, ঠিক আছে? মানে ভূশ্রী, হ্যাঁ, মানে তুমি বলতে পারো যে এশিয়া, এটা কি পড়তেছি আমরা? দক্ষিণ এশিয়া। তুমি লিখো দক্ষিণ এশিয়া মানে ভূশ্রী, দক্ষিণ এশিয়া মানে ভূশ্রী। ভূ মানে ভূমি, শ্রী মানে হলো সম্মানীয় ভূমি।
তাহলে দক্ষিণ এশিয়াতে আমরা থাকি, তাহলে তো অবশ্যই সম্মান করতে হবে। সেই জন্য দক্ষিণ এশিয়া মানে ভূশ্রী, মানে সম্মানিত একটা ভূমি আর কি। তো দক্ষিণ এশিয়াতে দেখো আগের ভিডিওতে আমরা পড়ছি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এই চারটা কি মুখস্থ করা লাগবে? লাগবে না, আমরা জানি অলরেডি, এগুলো চারটার সাথে আমরা ইউজ টু। কিন্তু এই চারটা মুখস্থ রাখবো কিভাবে? দেখো এই যে মানে ভূশ্রী, হ্যাঁ, মাতে হলো মালদ্বীপ, নেতে হলো নেপাল, ভূতে হলো ভুটান, শ্রীতে হলো শ্রীলঙ্কা। হ্যাঁ, ওকে, টেক্সট আমরা কিন্তু অলরেডি শিখে আসছিলাম, সম্ভবত 2 নাম্বার ক্লাসে বলছিলাম আমরা। তবে দেখো বলছে দক্ষিণ পূর্ব এশিয়া 11টি দেশ। হ্যাঁ, দেশের সংখ্যাটা মনে রাখো, দেশগুলো আমি দেই নাই, লেস ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে, তাই দেই নাই। দেখো মধ্য এশিয়াতে মূল দেশ হলো কয়টি? 6টি। কয়টি ভাইয়া? 6টি। এবং এটা দেখো যে আমরা পাকিস্তান আর আফগানিস্তান এই দুইটা বাদ দিয়ে যত রকম স্থান আছে, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান, আজারবাইজান, হ্যাঁ, তো একটা শুধু জান, বাকি সবগুলাই কি? স্থান। দেখো 5+1, এই যে 5 ভাগ করে দিচ্ছি কেন? 5 মানে বুঝেছো 5টা হলো স্থান। স্থান পাকিস্তান আর আফগানিস্তান বাদ দিয়ে কিন্তু যত রকম স্থান, সবগুলো স্থান হলে 5টা, আর একটা আছে জান। ঠিক আছে, ওকে। তো তারপরে দেখো আমরা এখন করবো যে মহাদেশ ভিত্তিক বৃহত্তম ক্ষুদ্রতম দেশ, খুবই ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, স্টার দিয়ে দিলাম। দেখো এশিয়া মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ হলো চীন, ক্ষুদ্রতম দেশ হলো মালদ্বীপ। আফ্রিকা মহাদেশে হলো বৃহত্তম দেশ হলো আলজেরিয়া, ক্ষুদ্রতম দেশ হলো সিচেলিস। উত্তর আমেরিকাতে আয়তনে বৃহত্তম দেশ হলো কানাডা, তারপরে আয়তনে ক্ষুদ্রতম দেশ হলো সেন্ট কিটস অ্যান্ড নেভিস। দক্ষিণ আমেরিকাতে আয়তনে বৃহত্তম দেশ হলো ব্রাজিল, ক্ষুদ্রতম দেশ হলো সুরিনাম। ঠিক আছে, তারপর অ্যান্টার্কটিকা এখানে দেওয়া নাই, খুঁজে পাওয়া যায় নাই। ঠিক আছে, তারপর দেখো বলছে ইউরোপের সর্বোচ্চ বৃহত্তম দেশ হলো রাশিয়া এবং ক্ষুদ্রতম দেশ হলো কি? ভ্যাটিকান সিটি। ওশেনিয়াতে বৃহত্তম দেশ হলো অস্ট্রেলিয়া এবং ক্ষুদ্রতম দেশ হলো নাউরু। ঠিক আছে, নাউরু মনে রাখবা যে নাউরু একটা দেশ, এই দেশে কোনো রাজধানী নাই। সে কি নাই? এই দেশে কোনো রাজধানী নাই। ঠিক আছে, ওকে। তারপরে নিচে আসো, দেখো এখানে বলছে যে রাজধানী ও দেশের নাম একই। রাজধানী ও দেশের নাম একই। সিঙ্গাপুর, দেশের নামও সিঙ্গাপুর, রাজধানীর নামও সিঙ্গাপুর। দেশের নাম মোনাকো, রাজধানীর নাম মোনাকো। দেশের নাম স্যান মারিনো, রাজধানীর নাম স্যান মারিনো। দেশের নাম জিবুতি, রাজধানীর নাম জিবুতি। ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি। এটা মনে রাখবো কিভাবে? এই কয়েকটা মনে রাখার জন্য আমি একটা নিমোনিক লিখে দিব এখন। হ্যাঁ, তো নিমোনিকটা তোমরা মনে রাখবো, একটু কষ্ট করে। আমি মনে করি যে তোমাদের জন্য ইজি হবে। হ্যাঁ, আমি সুন্দর করে লিখে দিই। এটা হলো মোনাজি। মোনাজি, মোনা নামে একটা মেয়ে, তাকে সম্মান দিয়ে জি বলতেছো। ইন্ডিয়াতে তো মোনাজি, রাহুল জি এভাবে তো বলে, তাই না? তো আমরা বললাম মোনাজি। মোনাজি একই দোকান থেকে সিঙ্গারা, সানসিল্ক ও ভাটিকা শ্যাম্পু কিনলো। ভাটিকা শ্যাম্পু কিনলো। তাহলে মোনাজি কি করলো? একটা দোকানে গেল এবং একটা দোকান থেকেই সিঙ্গারা, সানসিল্ক ও ভাটিকা শ্যাম্পু কিনলো। ঠিক আছে, এটা দ্বারা আমি কি বুঝাইলাম? দেখো আমি যদি একটু বুঝাই দিই, দেখো যে এইখানে এই একই দ্বারা বুঝাইছি যে দেশের নাম এবং রাজধানীর নাম একই। ঠিক আছে, রাজধানী ও দেশের নাম একই। দেখো একই নাম, তো একই কোন গেল? এই একই দ্বারা কিন্তু আমি একই বুঝাইছি। ঠিক আছে, তাহলে এখন কি বলছে দেখো যে মোনাজি, মোনা মানে হলো মোনাকো, ঠিক আছে, মোনাকো। তারপরে হলো সিঙ্গারা, মানে হলো সিঙ্গাপুর। আচ্ছা আমি একটু এটা দিয়ে দিই, ভালো হয়। মোনা মানে হলো মোনাকো, এটা সিঙ্গারা মানে হলো সিঙ্গাপুর। তারপর আসে হলো সানসিল্ক মানে হলো সান মারিনো। তারপর আসে তোমার ভাটিকা,
ভাটিকান হলো ভ্যাটিকান সিটি, ভাটিকান মানে হলো ভ্যাটিকান সিটি, ভাটিকান সিটি। আর তোমার হলো কি থাকলো, জিবুতি, এই যে জিবুতি, জি মোনা জি, এই যে জি কি হলো দেখো জি, এই জিতে হলো জিবুতি, জিবুতি। তাহলে মোনাজি একই দোকান থেকে সিঙ্গারা, সানসিল্ক, ভাটিকা শ্যাম্পু কিনলো। মোনা মানে মোনাকো, জি মানে হলো জিবুতি, ঠিক আছে, সিঙ্গারা মানে হলো সিঙ্গাপুর, সানসিল্ক হলো সান ম্যারিনো, ভাটিকা মানে হলো ভ্যাটিকান, ঠিক আছে। তার মানে কয়েকটা হলো কি একই, যে একই একই দেশের নাম এবং রাজধানীর নাম একই। এবং কিছু কিছু দেশ আছে নাম একই কিন্তু একটা ওয়ার্ড একটু বেশি আছে, সেটা হলো সিটি। কুয়েত রাজধানী হলো কুয়েত সিটি, লুক্সেমবার্গ লুক্সেমবার্গ সিটি, মেক্সিকো মেক্সিকো সিটি, গুয়েতেমালা গুয়েতেমালা সিটি, পানামা পানামা সিটি। ঠিক আছে, এটা কিভাবে মনে রাখবো আমরা? এর জন্য আমরা এখন একটা ছন্দ লিখবো, সুন্দর একটা ছন্দ, ঠিক আছে। তো দেখো সুন্দর করে লিখে দিই এখানে, হ্যাঁ। তো এটা হলো দেখো সিটি, তোমরা একবার সিটি মানে সিটিতে, সিটিতে মালা নামে একটা মেয়ে ছিল, মালা। সে মেয়েটা কি করতো, ম্যাক্সি পড়তো, ম্যাক্সি পড়তো, হ্যাঁ। তো সিটিতে মালা ম্যাক্সি পরে কুলু মারে, কুলু মারে, কুলু মারে মানে বোঝো, কুলু মারে মানে মনে করো একজনের কথা আরেকজনের কাছে লাগাই দেয়, উস্কানি মারে, ঠিক আছে। ওইটা একটা আঞ্চলিক ভাষা, ঠিক আছে। অনেক আঞ্চলিক ভাষাতে এটাকে মানে কুলু বলে না যে ওকে কুলু মারছে, মানে ওকে উস্কাই দিচ্ছে। তোমার একটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডের কাছে তোমার নামে দুর্নাম করছে, কইরে মানে ওকে এমন বুঝাইছে যে তুমি ভালো না, তাহলে তোমার কাছে এসে মনে করে তোমাকে মারধর করে, এরকম বিষয়। মানে কি তোমার ওই ফ্রেন্ডটা তার কাছে কুলু মারছে, ঠিক আছে। তো মালা নামে একটা মেয়ে ছিল, ঠিক আছে। তো সিটিতে মালা নামে একটা মেয়ে কি করছে, ম্যাক্সি পরে কুলু মারে, ঠিক আছে, ওকে। তো দেখো সিটিতে মানে হলো যে সিটি যুক্ত, সিটিতে মানে কি, সিটিতে মানে হলো সিটি যুক্ত। মালা মানে কি, মালা মানে হলো গুয়েতেমালা, ঠিক আছে, যে দেখাই, মালা মানে হলো গুয়েতেমালা। ম্যাক্সি মানে কি, ম্যাক্সি মানে হলো মেক্সিকো, ঠিক আছে। পরে মানে হলো কি দেখো, পরে পরে তারপর হলো কুলু, আচ্ছা দেখো পরে মানে কিছু নেই, কুলু, কুলের কুতে হলো কুয়েত, লুতে হলো লুক্সেমবার্গ, ঠিক আছে। আর হলো তোমার পরের পদে হলো পানামা, ঠিক আছে। আর মারের কোনো কাজ নাই, তাহলে সিটিতে মালা ম্যাক্সি পরে কুলু মারে, মালা মানে হলো গুয়েতেমালা, ম্যাক্সি মানে হলো মেক্সিকো, পরের পথে হলো পানামা, কুলুর কুতে হলো কুয়েত, লুতে হলো লুক্সেমবার্গ, ঠিক আছে। তো এভাবে মনে রাখবা, আর যদি এভাবে মনে রাখতে পেস লাগে তাহলে ভাই সরাসরি মুখস্থ করো, ঠিক আছে। এখন তোমার উপরে সবকিছু, তোমার যেটা ভালো মনে হয়। তারপরে এখন আসো যে একটু ভিন্ন আছে কিছু কিছু নাম, এগুলা কোনো ট্রিক্স নাই, কষ্ট মনে রাখা। যেমন দেখো তিউনিশিয়া, তিউনিস, তিউনিশিয়া তিউনিস, কিনি বিসাউ বিসাউ, তারপরে সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে, এটার হলো তোমার কি বলে যে এটার রাজধানী হলো সাও টোমে, ঠিক আছে। এটা এটা তাওসিনিয়া, তাউনিস, ঠিক আছে, তিউনিস, যাই হোক এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, একটু ভিন্ন, হ্যাঁ, ওকে। তারপরে এখন দেখো কিছু কিছু দেশে রাজধানীর সাথে আবার আর একটা করে রাজধানী আছে, এক্সট্রা রাজধানীটাকে বলা হয় বাণিজ্যিক রাজধানী। যেমন পাকিস্তান, পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী হলো করাচি, ভারতের বাণিজ্যিক রাজধানী হলো মুম্বাই, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হলো চট্টগ্রাম, শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানীর নাম কলম্বো, মিয়ানমারের বাণিজ্যিক রাজধানীর নাম হলো ইয়াংগুন, ভিয়েতনামের বাণিজ্যিক রাজধানীর নাম হলো হোচিমিন সিটি, চীনের বাণিজ্যিক রাজধানীর নাম হলো সাংহাই, সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানীর নাম হলো দুবাই, ঠিক আছে। এই নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 30টা দিয়ে দিলাম, ওকে। তারপর একটু আগে আমরা পড়ে আসলাম যে রাজধানী নাই নাউরু, দেখো এখানে কিন্তু বলে দিচ্ছে সুন্দর করে, হ্যাঁ, যে রাজধানী নাই কার, নাউরু, এটা কিন্তু ইম্পর্টেন্ট। রাজধানীর ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা, যে নিচের কোন দেশে রাজধানী নাই, হবে নাউরু। নাউরু আমি মনে রাখি যে নাউরু মানে হলো নেড়া, নাউরু মানে কি নেড়া, নেড়ার মানে যেমন চুল নাই, নাউরু দেশে কোনো কি নাই, রাজধানী নাই, ঠিক আছে, ওকে। তারপর দেখো বিশ্ব ভাষা চিত্র, ঠিক আছে, যে ভাষা নিয়ে একটু পড়াশোনা করি আমরা, ভাষা নিয়ে বিশেষ বেশ কিছু তথ্য আছে। দেখো
প্রথমে কি বলছে, সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ হলো ভারত। সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ কি? ভারত। সাংবিধানিক স্বীকৃতি রাষ্ট্রভাষা হলো 22টা এখানে। তারপর সর্বাধিক ভাষা ব্যবহারকারী দেশ হলো পাপুয়া নিউ গিনি, 841টি ভাষা ইউজ করা হয় এখানে। সবচেয়ে কম ভাষাকারী ব্যবহারকারী দেশ হলো উত্তর কোরিয়া, একটি। বুঝতেছ, উত্তর কোরিয়া, সেখানে একটি ভাষায় চলবে, এটা আমরা সবাই বুঝি, কেন চলবে সেটা আমরা জানি, তাই না? ওকে, তারপর কি বলছে দেখো যে সর্বাধিক বিদেশি ভাষা ব্যবহারকারী দেশ হলো ইউএসএ, 115টি। ঠিক আছে, বিদেশি ভাষা ইউজকারী। ইউনেস্কো কর্তৃক স্বীকৃত 1951 সালে প্রতিষ্ঠার বছর থেকে দেখো এথনোলগ ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড প্রতিষ্ঠানটি প্রতি বছর বিশ্বের ভাষা চিত্র প্রকাশ করে থাকে। ঠিক আছে, প্রতিষ্ঠানের নামটা একটু মনে রাখো পারলে, কিন্তু লেস ইম্পর্টেন্ট। ওকে, তারপর এখন আমরা পুরো মহাসাগর। ঠিক আছে, একটু মহাসাগর নিয়ে পড়াশোনা করা উচিত আমাদের। এখানে একটু দেখালাই না করি, পৃথিবীতে মহাসাগর হচ্ছে কয়টা? 5টা। তার ভিতরে প্রথম হলো আমরা প্রশান্ত মহাসাগর। দেখো বলছে যে পৃথিবীতে বৃহত্তম ও গভীরতম মহাসাগর, তাহলে দুইটাই কিন্তু প্রশান্ত। তাহলে যদি বলে পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটা? প্রশান্ত। পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটা? সেটাও প্রশান্ত। আয়তন কত? 16,60,00,000 বর্গ কিলোমিটার। একটু কল্পনা করতে পারো, হ্যাঁ, কত বড়? আমাদের বাংলাদেশ কত বড় বলো তো? লক্ষ। কত লক্ষ? 1 লক্ষ। এটা 1,47,000 বা এখন একটু বাড়ছে, যাই হোক। কিন্তু এটা কত? প্রশান্ত মহাসাগরের কত আয়তন? 16,60,00,000 বর্গ কিলোমিটার, তাই না? ওকে, তারপর কি বলছে দেখো যে প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান হলো প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রাঞ্চ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, আমরা এটা জানি। পৃথিবীর এবং এটা প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান এবং পৃথিবীর গভীরতম স্থান হিসেবে পরিচিত। এটা হলো 11,033 মিটার বা 36,199 ফুট। ঠিক আছে, দুইটাই মিটার মনে রাখবা, ফুটও মনে রাখবা। ওকে, তারপরে দেখো আসে যে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটা? গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ এটা হলো পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর এবং এটা কিন্তু প্রশান্ত মহাসাগরের ভিতরে অন্তর্ভুক্ত, অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত এটা। হ্যাঁ, তারপরে দেখো আসছে এখানে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর, আটলান্টিক হলো দ্বিতীয় বৃহত্তম এবং তৃতীয় গভীরতম। দ্বিতীয় বৃহত্তম, তৃতীয় গভীরতম মহাসাগর। এর গভীরতম স্থানের নাম হলো নায়ার্স এবং এটি আমেরিকা এবং ইউরোপকে পৃথককারী মহাসাগর। আসতে পারে, এই লাইনটা বেশি ইম্পর্টেন্ট এখানে, যে আমেরিকা এবং ইউরোপকে পৃথককারী মহাসাগর কোনটি? সেটা হলো আটলান্টিক মহাসাগর। ঠিক আছে, এটা মনে রেখো। তারপর হচ্ছে ভারত মহাসাগর, এটা হলো দ্বিতীয় গভীরতম মহাদেশ। ঠিক আছে, মহাসাগর। এর গভীরতম স্থানের নাম হলো সুন্দর ট্রেঞ্চ। কি ভাইয়া? সুন্দর ট্রেঞ্চ। এটা কিন্তু আসতে পারে যে ভারত মহাসাগর গভীরতম স্থানের নাম কি? সুন্দর ট্রেঞ্চ। দক্ষিণ মহাসাগর গভীরতম স্থানের নাম হলো ইউরোশিয়ান বেসিন, মনে রাখো। তারপর বলছে দেখো উত্তর বা আর্কটিক মহাসাগর, আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর, এটা মনে রাখবা, ক্ষুদ্রতম। বৃহত্তম যেমন ইম্পর্টেন্ট, ক্ষুদ্রতম ইম্পর্টেন্ট। তাহলে আয়তন পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটা? আর্কটিক মহাসাগর। আয়তন কত? 1,40,56,000 বর্গ কিলোমিটার। ঠিক আছে, মাত্র 1 কোটি, বেশি না। হ্যাঁ, ওকে। তারপর এখন আসো দেখো এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের এশিয়ার যে দেশগুলো আছে এবং দেশের রাজধানী এগুলো আমাদের জানা লাগবে। বাংলাদেশের ঢাকা, মালদ্বীপের মালে, আফগানিস্তানের কাবুল। ঠিক আছে, ভারতের নয়াদিল্লি, শ্রীলঙ্কার শ্রী জয়বর্ধনেপুর, ভুটানের থিম্পু, নেপালের কাঠমান্ডু, পাকিস্তানের ইসলামাবাদ। দেখো পাকিস্তানের ইসলামাবাদ এটা আমরা জানি, বাংলাদেশের ঢাকা এটাও জানি, মালদ্বীপের মালে, ইজি না? আফগানিস্তানের কাবুল এটা আমরা জানি এবং এটা এখন অনেক মজা করি, তাই না? ভারতের নয়াদিল্লিটা আমরা জানি। তো থাকলো কি দেখো শ্রীলঙ্কার রাজধানী প্রথমে নামে সামনে শ্রী থাকবে। এতটুকু পরে তোমার পড়া লাগবে না, তুমি শ্রী মনে রেখো, তাই হবে। শ্রীলঙ্কা শ্রী, ভারত জানো, আফগানিস্তান জানো, মালদ্বীপের মালে শ্রী মালে শ্রী। হ্যাঁ, তারপর কি ভুটান থিম্পু, নেপাল কাঠমান্ডু। নেপালের কাঠমান্ডু এটা আমরা অনেকে জানি, পাকিস্তান এটা তো জানি। তো শুধু আমি সেটা মনে করেছি এখানে দেখবো শুধু ভুটানেরটা পড়া লাগবে, এগুলো আমরা জানি, বা অনেকে ভুটানে তো জানে থাকতে পারো আগে থেকেই। তো আমি মনে করি যে যদি কেউ না জানা থাকে সেই ভুটানেরটা হয়তো এর আগে কখনো পড়ে নাই, তো পড়ার মতো হয়তো ভুটান, বাকিগুলো কিন্তু আমরা ইজিলি মনে রাখতে পারি। তারপর এখন আমরা পড়বো 7 সিস্টার্স। কি বলবো ভাইয়া? 7 সিস্টার্স কিন্তু ইম্পর্টেন্ট। তো 7 সিস্টার্স মনে রাখার জন্য আমি একটা নিমোনিক দিয়ে দিই,
সেটা একটু তোমরা চাইলে মনে রাখতে পারো। এবং এটা আমাদের ক্লাসের শেষ নেমোনিক, মাত্র 3টা নেমোনিক দিস আজকে। হ্যাঁ, আমরা একটা গান শুনছি না যে কেন মেঘ আসে হৃদয় আকাশে। হ্যাঁ, তো অরু নামে একটা মেয়ে ছিল, ওর হৃদয়ে মেঘ আসতো। তো হৃদয় আর মন তো সেম কথা, তাই না? তো অরুর মেঘ আসে মনে, দেখো এভাবে লিখবা যে অরুর মেঘ আসে মনে, মেঘ আসে মনে। এবং অরুর একটা ভাই, 3টা ভাই ছিল, ঠিক আছে? তো যে ছোট তাকে বলতো ছোট ভাই, যে বড় তাকে বলতো বড় ভাই, আর যে মাঝখানে কি বলবো মেজো ভাই, ঠিক আছে? তো অরুর মেঘ আসে মনে, এইটা দেখে মেজো ভাইয়ের মনে করো যে খুব খুশি, ঠিক আছে, যে অরুর মনে মেঘ আসছে। তখন মেজো ভাই কি করে, ত্রিপুরা নিয়ে নাচে। তো অরুর মেঘ আসে মনে, ঠিক আছে, মেজো ভাই ত্রিপুরা নিয়ে নাচে, ঠিক আছে? মেজো ভাই ত্রিপুরা নিয়ে নাচে, ত্রিপুরা নিয়ে নাচে, ঠিক আছে? ওকে, দেখো আমরা আসলে কি কি বললাম আমি একটু দেখাই দিই, ঠিক আছে? দেখো অরু মানে হলো অরুণাচল, মেঘ মানে হলো মেঘালয়, আসে মানে হলো আসাম, মণি মানে হলো মণিপুর, সরি। তাহলে অরুর মেঘ আসে মণি, অরুর মানে অরুণাচল, মেঘ মানে মেঘালয়, আসে মানে আসাম, মণি মানে মণিপুর, ঠিক আছে? মেজো মানে হলো মেজো ভাইয়ের মেজো মানে হলো মিজোরাম, মেজো মানে কি মিজোরাম, ঠিক আছে? ত্রিপুরা মানে হলো ত্রিপুরা, ঠিক আছে? আর নাচে মানে হলো নাগাল্যান্ড, ঠিক আছে? নাচে মানে হলো নাগাল্যান্ড। তাহলে সবগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি, ঠিক আছে? তো অরুর মেঘ আসে মনে, মেজোবাই ত্রিপুরা নিয়ে নাচে, ঠিক আছে? ওকে, তারপরে দেখো নিচে আসো, এখানে কি বলছে যে গোল্ডেন ট্রায়াঙ্গেল, ঠিক আছে? বিভিন্ন নাম আছে। গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয় 3টা দেশ, কয়টা দেশকে? 3টা দেশকে। ট্রাই তিন পপি উৎপাদনকারী ও ব্যবসায়ী 3টা দেশ আছে, তাদের বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল। একটা হলো মায়ানমার, একটা হলো লাওস, একটা হলো থাইল্যান্ড, ঠিক আছে? ওকে, তো তো এটাই ভাই মনে রাখতে পারো যে পপি নামের একটা মেয়ে, ঠিক আছে, পপি নামের একটা মেয়ে, মায়া মানে মেয়ে, পপি নামের একটা মেয়ে থাইল্যান্ডে গিয়ে লাউ খায়। কি খায়? লাউ খায়। তাহলে পপি নামের একটা মেয়ে থাইল্যান্ডে গিয়ে লাউ খায়, এটা মনে রাখবা। হ্যাঁ, তারপরে এখন আসি আমরা এখানে গোল্ডেন ওয়েস, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট এবং তোমরা এটা খুব ইজিলি মনে রাখতে পারবা যে মাদক পাচার ও চোরা চালানের জন্য বিখ্যাত। এটা আমরা কিন্তু চোখ বন্ধ করে বলতে পারি। এর ভিতরে 1 নম্বরে থাকে বাংলাদেশ, 3 নম্বর ভারত, 3 নম্বর পাকিস্তান, ঠিক আছে? 3 ভাই গোল্ডেন ওয়েস। ওকে, এটা আমি মনে করি যে আলাদাভাবে মনে রাখার জন্য ঠিক দরকার নেই। তারপর বলছে গোল্ডেন ক্রিসেন্ট, আফিম উৎপাদনকারী 3টি দেশ, ঠিক আছে? ওকে, তো দেখো পাকিস্তান, আফগানিস্তান এবং ইরান, ঠিক আছে? পাকিস্তান, আফগানিস্তান এবং ইরান। তারপর দেখো বলছে গোল্ডেন ভিলেজ, দেখো গাঁজা উৎপাদনের জন্য বিখ্যাত বাংলাদেশের কুষ্টিয়া জেলার 26টি গ্রামকে গোল্ডেন ভিলেজ বলা হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট আসতে পারে। হ্যাঁ, তারপর দেখো বলছে থ্রি টাইগার্স, ওই যে এটাকে বলছিলাম না যে জাপান যাই, জাপান মানে হলো জাপান, যা মানে হলো জার্মান, আইতে হলো ইতালি। হ্যাঁ, জাপান যাই, 3 টাইগার্স। 4 টাইগার্স হলো দেখো 4টি, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং, ঠিক আছে? কষ্ট করে মনে রাখবা এই কি হলো। তারপর দেখো সুপার 7 মানে কি 7টি দেশ হবে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং এই যে 4 টাইগার্স পেলাম, একটা 4 টাইগার সবগুলো মিলে। দেখো ইস্ট এশিয়ান মিরাকেল, জাপান এবং সুপার 7, এই সুপার 7 এবং জাপান সবগুলো মিলে ইস্ট এশিয়ান মিরাকেল বলা হয়। তারপরে দেখো তুমি যদি এই 4 টাইগার্সের 4টা কষ্ট করে মনে রাখো, সুপার 7ও কিন্তু মনে রাখতে পারবে ইজিলি, কারণ শুধু 3টা যোগ হয়েছে। আবার দেখো এই সবগুলোর সাথে আবার কি যোগ হয়েছে? জাপান যোগ হয়েছে। হ্যাঁ, তো একটা সাথে আরেকটা রিলেট মনে রাখা আপনি মনে করি যে ইজি, কঠিন না। দেখো 1 নম্বর এশিয়ার তথ্যকণিকা, এশিয়ানে আমাদের একটু বেশি পড়াশোনা করা লাগবে, তো এশিয়ানে বিভিন্ন কথাবার্তা আমি এখানে একসাথে করে দিছি। 1 নম্বরে যেটা বলছে সেটা হলো পৃথিবীর বৃহত্তম মহাদেশ। তো পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটা? এশিয়া।
2 নম্বর কি বলছে, আয়তনে ও জনসংখ্যা এশিয়া মহাদেশের মধ্যে বড় হলো চীন এবং ছোট হলো মালদ্বীপ। ঠিক আছে, ছোট হলো মালদ্বীপ। তারপর এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম, এশিয়ার বৃহত্তম হ্রদ বা পৃথিবীর বৃহত্তম হ্রদ দুইটা হলো কাস্পিয়ান সাগর। এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ, এটা হলো বৃহত্তম, এটা হলো কি গভীরতম। কি ওরগুলো মনে রাখবো, বৃহত্তম গভীরতম। গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ। ঠিক আছে, এগুলো আমরা হ্রদ যখন পড়ছি তখনই কিন্তু বইরে আসছি। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি, ইয়াংশিকিয়াং। এশিয়া তথা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মাউন্ট এভারেস্ট। দীর্ঘ পর্বতমালা হলো হিমালয়। এশিয়া ও ইউরোপ, দেখো পর্বতমালা এবং শৃঙ্গ দুইটা কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, মানে দুইটা ওয়ার্ডটা কিন্তু আলাদা, মনে রাখবা। এশিয়া ও ইউরোপ মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলা হয়। ইউরোপের ইউ, তারপর কি এশিয়ার হলো শিয়া, সরি ইউরোপের ইউরে। ঠিক আছে, ইউরোপের ইউরো আসছে আর এশিয়ার শিয়া আসছে, এই ইউরেশিয়া। তারপরে এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম হলো গৌরী মরুভূমি। ঠিক আছে, তারপরে এখানে কয়েকটি ইনফরমেশন আছে আমাদের, দেখি যে এশিয়ার বৃহত্তম সাগরের নাম হলো দক্ষিণ চীন সাগর। এশিয়ার ভিতরে স্বাধীন দেশের সংখ্যা 44টি এবং এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশের 1.5 গুণ, 1.5 গুণ। হ্যাঁ, তো এইভাবেও আসতে পারে, অপশন থাকতে পারে 1/2 অথবা 1.5, দুইটা থাকতে পারে। তো এইভাবে সম্ভাবনা বেশি। ঠিক আছে, ইউরোপের কত গুণ, 4.5 গুণ। হ্যাঁ, এবং ওশেনিয়ার 6 গুণ, ওশেনিয়া যেহেতু সবচাইতে ছোট। এবং বৃহত্তম এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপের নাম হলো বর্নিও দ্বীপ, এটা কোন দেশে, ইন্দোনেশিয়াতে অবস্থিত। ঠিক আছে, ওকে। তারপর দেখো এখানে বিসিএস প্রশ্ন আছে আমাদের, তোমরা এটা অবশ্যই সলভ করবা। ঠিক আছে, এই তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের পড়াশোনা। আচ্ছা ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও, ক্লিয়ার কিনা। আচ্ছা ঠিক আছে, যেহেতু কারো কোনো সমস্যা নাই তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।